বাবা, একটা কালো মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কেন? কালো মেয়েরা কি মানুষ না? হ্যাঁ মানুষ, কিন্তু এই জেনারেশনে একটা কালো মেয়েকে বিয়ে করে কিভাবে সারাটা জীবন কাটাবো আমি? কেন? 3 বছর তো তুই একটা সুন্দর মেয়েকে ভালোবাসলি, কিন্তু তারপর কি হলো? জীবনটাই তো শেষ করে ফেললো তোর। চরিত্র না, মনটা সুন্দর হওয়া চাই, বুঝেছিস? তবুও কিছু না, মেয়ে অনেক ভালো, সারা জীবন তাকে খুশি রাখবে। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা হয় তাই করো, বলেই রুমে চলে আসলাম। বিয়েটা হয়েই গেল। অতঃপর বিয়ের প্রথম রাত আজ, যাকে কিনা বাসর রাত বলে, কিন্তু আমি কিনা দাঁড়িয়ে আছি ছাদে আর বাসর করছি নিকোটিনের সাথে। কি রে, তুই এখনো ছাদে কি করছিস? আমি টেরই পাইনি বাবা কখন পেছনে এসে দাঁড়িয়েছে। উত্তর দিলাম, কিছু না। রাত 1টা বাজে আর তুই ছাদে? মেয়েটা নতুন এসেছে আমাদের বাড়িতে, একা রুমে আছে, ভয় পাচ্ছে কিনা কে জানে। মানে তুই কি মানুষ সত্যি? আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম। যা রুমে যা। আমি হ্যাঁ বলেই রুমে চলে আসলাম। আরে হয়েছে, আর সালাম করা লাগবে না। দোয়া করি স্বামী সন্তান নিয়ে সুখে থাকো। শুধু একটু হাসির শব্দ পেলাম, তারপর আবার আগের মতো গিয়ে বিছানার উপর 4 ফুট ঘোমটা দিয়ে বসে রইল। আমিও বিছানার উপর গিয়ে বসলাম। রাত অনেক হয়েছে, এখন ঘুমিয়ে পড়ুন বলেই অন্যদিকে ঘুরে শুয়ে পড়লাম আমি। কিছুক্ষণ পর কারো কান্নার শব্দ শুনতে পেলাম। সেই কালো মেয়েটাই কাঁদছে। হয়তো আমার কথাটাই খুব কষ্ট পেয়েছে। আমিও বা কী করতে পারতাম? সব অনুভূতিগুলো নষ্ট হয়ে গেছে। আমার দ্বারা আর এসব ভালোবাসা সম্ভব নয়। এই যে উঠুন, নামাজ পড়বেন না? কি মিষ্টি কণ্ঠস্বরে কে যেন ডাকলো আমাকে। আমি বললাম, কে? আমি কে? মিম কে? এবার মিম বিরক্ত হয়ে বলল, চোখ খুলে দেখুন তো। আমি বললাম, ও আপনি? আমি। উঠুন, নামাজ পড়ে তারপর না হয় আবার ঘুমাবেন। তারপর আর কি, নামাজ পড়ে নিলাম। অনেক দিন পর আবার নামাজ দিয়ে সুন্দরভাবে সকালটা শুরু হলো। আর যে মিষ্টি কণ্ঠস্বর, এই কণ্ঠে ডাকলে ঘুম থেকে না উঠে আর পারা যায় না। অনেক ঘুমিয়েছেন, এখন উঠুন। কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা মিম। আর একটু পর, এত সকাল করে ঘুম থেকে উঠলে লোকে কি বলবে? লোকে কিছু বলবে না, কারণ সবাই জানে আমি 11টা বাজলে ঘুম থেকে উঠি। অন্য সব দিনে কেউ কিছু মনে না করলে ও আজ করবে। উঠুন তো। দেখুন, বেশি অধিকার খাটাতে আসবেন না। ঘুমের ব্যাঘাত ঘটানোর জন্য ঘুমের মধ্যেই বলে দিলাম কথাটা। না, ব্যবহারটা জানোয়ারের মতো করছি আমি ওর সাথে। এরকম করাটা ঠিক হচ্ছে না। তারপর ঘুম থেকে উঠেই চোখ পড়ল মিমের ওপর। ভিজে চুল শুকানোর সময় যে কোনো মেয়েকে এতটা সুন্দর লাগে তা আগে জানতাম না। ওর ভেজা চুলগুলোর উপর পূর্ব আকাশের সূর্যের আলো পড়ে আলোগুলো নিজেকে ধন্য মনে করেছে হয়তো। ফ্যানের বাতাসে উড়ন্ত চুলগুলো যদি রবি ঠাকুরের আঙ্কেল দেখতো তাহলে ঠিক কয়েকটা কবিতা লিখে ফেলতো। কিন্তু এত কিছুর পরও মনটা খারাপ হয়ে গেল, কারণ এরকম একটা পরিস্থিতিতে যদি চোখের কোণে জল থাকে সেটা হয়তো কারোর কাছেই ভালো লাগবে না। আমার ব্যবহারের জন্যই তো ওর চোখে আজ জল। এভাবে এতক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে কী দেখছেন? মিমের কথাই আমার ঘোর কাটল। আপনাকে, আমার মতো কালো মেয়েকে দেখার আবার কী পেলেন? সেটার আপনি কি বুঝবেন? কখনো কি আমার মতো করে নিজেকে দেখেছেন? আচ্ছা, আমি কি আপনাকে এখন ফ্রেশ হতে বলতে পারি? সরি, আসলে ওইরকমভাবে কথাটা আমি বলতে চাইনি। ঘুমের ঘরে কি না কি বলেছি। সরি বলার কি আছে? এখন আর এরকম ব্যবহারে মন খারাপ হয় না। আর আমাদের মতো মেয়েদের এরকম ব্যবহারই প্রাপ্য। দেখলাম মাথা নিচু করে কথাগুলো বলল মিম। সরি বললাম তো আপনাকে, আমি ইচ্ছা করে বলিনি। এবার মিমের হাত ধরে কথাগুলো বললাম আমি। আচ্ছা ঠিক আছে,
আবারও সরি। কেন? আবার কেন সরি বলছেন? এই যে পারমিশন না নিয়ে আপনার হাত ধরলাম তাই। এতে সরি বলার কিছু নেই। আর কিছু থাকলে তো গতকাল রাতেই সেই সম্পর্কটা হয়েছে। আর আপনি আমার স্বামী, আপনি আমার হাত ধরতেই পারেন। যান, এবার ফ্রেশ হয়ে আসুন। আমি আর কিছু না বলেই ফ্রেশ হতে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসলাম। নিচে আসলেই বাবা বলল, কি রে, তুই একা কেন? মিম কোথায়? জানি না। এটা কোনো কথা? নতুন বউ তুই খেতে ডাকবি না? যা, ওকে নিয়ে আয়। আর যেতে হবে না, ওই তো ও আসছে। আবার কথাও বলিস, অন্য সব মেয়ে হলে বুঝদি ঠেলা। বেশি না, তোর মায়ের মতো হলেই বুঝদি ঠেলা। দেখলাম মা চোখ বড় বড় করে বাবার দিকে তাকিয়ে আছে। তুমি কিছু মনে করো না মা, আসলে বাবা ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে, তাই এখন আর কারোর সাথে কিছু না পেরে তোমার সাথে রাগ দেখায়। মা, মেজাজটা খারাপ করবে না বলছি। মা, তুমি একটু কষ্ট করে সব কিছু ম্যানেজ করে নিও। বলেই খাবার রেখে চলে আসলাম আমি। ধুর, খাবই না আমি। মা চেঁচিয়ে বলছে, কি রে, কই যাস? ধুর, সকালের নাস্তাটাও শান্তিতে করতে পারলাম না ওই মেয়ের জন্য। খেয়ে নিন। আপনাকে বলছি আমার জন্য খাবার নিয়ে আসতে। না, আপনি তো কিছু খেলেন না, তাই চান্স পেয়ে আসলেন পীড়িত করতে। আপনার জন্যই তো সমস্যাগুলো হচ্ছে, আমাকে কথা শুনতে হচ্ছে। আপনি লেট করে খাবার টেবিলে না গেলে এত কথা তো আমার শুনতে হতো না, আর কোনো সমস্যাও হতো না। আচ্ছা সরি, খেয়ে নিন। বলেই খাবার মুখে তুলে দিতে চাইলো, কিন্তু রাগের মাথায় খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দিলাম আমি। বাবা মা হাজির হলো আমার রুমে, খাবারের প্লেট মেঝেতে পড়ার শব্দ পেয়ে। তুই খাবার কেন ছুঁড়ে ফেললি? খাবারটা কি তোর টাকার? আর খাবারটা কেন নষ্ট করলি? আর ওর সাথে খারাপ ব্যবহার কেন করছিস তুই? বাবা এক নাগাড়ে কথাগুলো বলে গেল। ওর সাথে শুধু খারাপ ব্যবহার না, ও যদি এরপর আমার আশেপাশেও আসে তাহলে ওকে আমি ডিভোর্স দেব। এটা বলেই আমি ঘর থেকে বেরিয়ে আসলাম। অনেক রাত হলো, এবার বাসায় আসুন। কণ্ঠ শুনে বুঝতে পারলাম মিম। আমি কিছুই বললাম না। প্লিজ আমাকে মাফ করে দিন, আর আপনাকে আমার জন্য বকা শুনতে হবে না। তবুও প্লিজ ঘরে আসুন। প্রয়োজন হলে আমি আপনাদের বাসা থেকে চলে যাব, তবুও রাগ করে থাকবেন না। বিশ্বাস করুন, আমি নীরবে আপনাদের বাসা থেকে চলে যাব, আপনাকে কোনো কথা শুনতে হবে না। প্লিজ বাসায় আসুন। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল মিম। সত্যি বলছি, আমি আগামীকাল সকালে চলে যাব। বাসায় গিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। এর মাঝে মিমের সাথে কোনো কথাই হলো না। খুব ভোরে মিম আবার প্রতিদিনের মতো নামাজ পড়ার জন্য ডাকলো। নামাজ পড়া প্রতিদিনের মতোই ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখলাম মিম সব কিছু গুছিয়ে নিচ্ছে। কোথাও যাচ্ছেন নাকি? মিম কোনো কথা বলল না। বলছি, কোথাও কি যাচ্ছেন? আমি আবারও জিজ্ঞাসা করলাম। মিম শুধু ছোট্ট করে একটা উত্তর দিল, কোথায়? বাবার বাসায়। কেন? ইচ্ছে হয়েছে তাই। একা যাবেন? আপনাকে আর কারোর জন্য কথা শুনতে হবে না, কারোর জন্য বাবা মায়ের কাছে বকা খেতে হবে না, কারোর জন্য বাসা থেকে বের হয়ে যেতে হবে না। এক কথায় বলতে পারি, আপনার লাইফে আর কোনো ঝামেলা থাকবে না। ও, রাগ করে আছেন? যেটা গতকাল ঘটেছে তা নিয়ে আবার এখন এত ঝামেলা করার কি দরকার? আর আপনি বাসা থেকে গেলেও তো আমাকে বকা শুনতে হবে। কিন্তু একবারই শুনতে হবে, বারবার না। আপনার জন্য আমি বারবার বকা শুনতে রাজি আছি। দরকার নেই আমার জন্য কারো বারবার বকা শোনার। আমি কাউকে বকা শোনাতে চাই না। ভালো থাকবেন। দাঁড়ান বলেই হাত ধরে একটানে মিমকে বুকে জড়িয়ে ধরলাম।
এসব কি করছেন? কোনো কালো মেয়ের এত সুখ থাকতে নেই। মিম নিজেকে ছাড়াতে ছাড়াতে কথাগুলো বলল। প্রমিস করছি এখন থেকে আর কোনোদিন রাগ দেখাবো না, সারা জীবন ভালোবাসবো আপনাকে। ভালোবাসা ভালোবাসা পাওয়ার যোগ্যতা পৃথিবীর কোনো কালো মেয়েরাই রাখে না। আর আজ যা আপনি বলছেন সেটা হলো আপনি আবেগ দিয়ে বলছেন। আজকের আবেগ আগামীকাল বাস্তবতার কাছে হার মেনে নেবে, আর তখনই আপনি আবার আগের মতো আচরণ করতে থাকবেন। কী সব বলছেন এগুলো? যেটা আমাকে সব প্রতিটা কালো মেয়ের সাথে ঘটে সেটাই বলছি। জন্মের পর থেকেই শুরু হয় একটা কালো মেয়ের অবহেলা। যখন একটা কালো মেয়ের বয়স 5 বছর থাকে তখন সে ছুটে যায় খেলার সাথীদের কাছে, কিন্তু সবাই তাকে কালো বলে অবহেলা করে। তখন সেই মেয়েটি বাসায় এসে যখন তার মাকে প্রশ্ন করে, মা আমি কি দেখতে খুব কালো, তখন সান্ত্বনা শুধু মায়ে দিয়ে থাকে। এটা বলে যে কে বলেছে কালো? যে বলেছে মিথ্যা বলেছে। আর কালো হলেও বা সমস্যা কি? কালো মেয়েদের বর খুব ভালো হয় নাকি? তারপর যখন সে স্কুলে যেতে শুরু করে তখনও ক্লাসমেট সহ সবার হাসি ঠাট্টা টিটকারির শিকার হয়। বাসায় এসে মাকে ঠিক একই প্রশ্নটাই করে, আর মায়ের উত্তরটাও একই থেকে যায়। যখন মেয়েটা আরও বড় হতে থাকে, সব কিছু বুঝতে থাকে, তখন সেই মেয়েটি বুঝতে পারে যে সত্যিই কালো মেয়ে, কিন্তু তারপরও সে বেঁচে থাকে একটিমাত্র স্বপ্ন নিয়ে যে কালো মেয়েদের বর নাকি অনেক ভালো হয়। কিন্তু এতদিনের স্বপ্ন যখন বিয়ের পর ভেঙে যায় তখন শুধু এক একটা কালো মেয়ে এক একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে। এসব মেয়েদের অন্য সব মেয়েদের মতো অনেকগুলো টাকার চাহিদা থাকে না, এদের শুধু স্বামীর বুকে মাথা রেখে মরার চাহিদাটাই শুধু থাকে। মিম কেঁদে কেঁদে এইসব কথাগুলো বলল, আর সত্যি বলতে ওর কথাগুলো শুনে আমার চোখ থেকেই পানি বের হয়ে আসলো। আমি একই করলাম, একটা নষ্টা মেয়ের জন্য ওকে ভুল বুঝলাম। আসলে সব মেয়েরা যে এক হয় না সে ধারণাটাই আমার ছিল না। আসলে আপনার মা কথাগুলো কিন্তু মিথ্যে বলেননি। আজ আপনাকে আপনি যতটা খারাপ ভাবছেন আসলে এই ছেলেটাও ততটা খারাপ না। কোনো মেয়ে যখন একটা ছেলের জীবন থেকে 4টে বছর মিথ্যে ভালোবাসা দিয়ে যখন বাকি জীবনটাও নষ্ট করে চলে যায়, তখন সেই ছেলেটার জীবন থেকে প্রেম, ভালোবাসা, আবেগ, মেয়েদের প্রতি সম্মান সব কিছু নষ্ট হয়ে যায়। আর তাই এতদিন আপনার সাথে ওরকম ব্যবহার করেছি। কিন্তু যখন ছেলেটি এই ধারণাটা করতে পারে যে সব মেয়েরাই একরকম হয় না, তখন সেই ছেলেটিকে একটা ভুল শুধরানোর সুযোগ দেওয়া উচিত। প্লিজ আপনি কোনো সুযোগ চাইবেন না আমার কাছে। আমি বলছি তো আপনার কোনো ভুল নেই, এটা জেনারেশনের প্রভাব। আমি চাই সেই জেনারেশনকে ফাঁকি দিয়ে দুজন নতুন করে জীবন শুরু করতে, কিন্তু আমি চাই না। কেন? এমনি। তাহলে তো সব মেয়েরাই এক ধরনের, ওরা কোনো পুরুষের জীবন নষ্ট করতে পারলেও গড়তে পারে না। দেখুন আমি ওরকম না, তা তো দেখতেই পাচ্ছি। দেখতে পাচ্ছেন তো যেতে দিচ্ছেন না কেন? ওকে চলে যেতে চান তো অবশ্যই যাবেন, কিন্তু আমার বাসা থেকে আমার অনুমতি ছাড়া যেতে হলে আপনাকে ডিভোর্স পেপারে সাইন করে যেতে হবে। রাজি আছেন তো? না, তাহলে যেতেও পারবেন না। কিন্তু? কোনো কিন্তু না, অনেক কিন্তু হয়েছে, আর কোনো ঝামেলা চায় না। কিন্তু আমি থাকলে যে ঝামেলা হবেই, ওটা ম্যানেজ করে নেব। কিন্তু আপনি যে রাগ করেন, শুধু রাগ করব না বলছি তো। আর আপনি করে তো অনেক কথাই বললাম, এবার তুমি করে বলি একটু। না, সেটা কি করে বলবো? আমার লজ্জা লাগে না বুঝি? তুমি করে না বললে কিন্তু আবার রাগ করব। এই তো আবার রাগ করা শুরু করছেন। এটা তো রাগ না, এটা তো বউকে শাসন করলাম বলেই একটা মুচকি হাসি দিলাম আমি। বলো না একটু তুমি করে। আপনি চোখ বন্ধ করুন আগে। কি সামান্য তুমি শোনার জন্য চোখ বন্ধ করতে হবে আমাকে? আমার লজ্জা করে। আচ্ছা চোখ বন্ধ করলাম বলেই আমি চোখ বন্ধ করে ফেললাম। তুমি আবার বলো। তুমি আবার। আর পারবো না, এখন থেকে তুমি করেই বলতে হবে, তা না হলে তোমার কথাগুলো আমার কানে আসবে না। বলে এক টানে মিমকে খুব কাছে টেনে নিলাম। কি করছেন?
কিচ্ছু শুনছি না আমি। কিছু বলেছ কি? ও সরি। বলছি কি করছো এসব তুমি? বইয়ের সাথে যেটা করে সবাই। ছাড়ো। এত সোজা? ছাড়ো তো বলছি। পিঁপড়া হয়ে এত জোর দেখাচ্ছ? কাছে আসবে না একদম। কোনো কথা আর শুনছি না। বলছি না কাছে আসো। আর কোনো কথাই বলতে দিলাম না। ভালোবাসার রংধনুটা এঁকে দিলাম ওর ঠোঁটে। ঠিক কতক্ষণ ওভাবে ছিলাম আমার জানা নেই। শয়তান, বাজে ছেলে, কি করছো এগুলো? এসব বলেই খুব শক্ত করে জড়িয়ে ধরে আমাকে। ওর এইভাবে জড়িয়ে ধরাটাই আমাকে বলে দিচ্ছে যে কখনো হারাতে চায় না ও আমায়। এইভাবে সারা জীবন ভালোবাসবে তো? তোমার মন কি বলে? মন তো অনেক কিছুই বলে, তারপরও তুমি মুখে বলো না, শুনতে ভালো লাগে। সারা জীবন এইভাবে ভালোবাসবো তোমায়। কিন্তু আমাদের বাসর রাত তো তুমি মাটি করে দিয়েছ। ভালোবাসতে জানলে নির্দিষ্ট কোনো রাত বাসর রাত হয় না। ভালোবাসতে জানলে প্রতিটা রাতই বাসর রাতের মতোই হয়। তারপরও মন খারাপ করে বললাম, সমস্যা কি? কিছু সমস্যার জন্য আমাদের বাসর রাত ট্রান্সফার করে আজকের রাতটাকে করব? শুধু ফাজলামি। চলো খাবে? আমি বললাম, ফুচকা খাওয়া যাক, চলো। ও হাসি মুখ করে বলল, চলো। তারপর দুজনে ফুচকা খাচ্ছিলাম। হঠাৎ নিহালের আগমন। কী রে মামা? ফুচকা খাবি? না, ইচ্ছা করছে না। ও আচ্ছা মামা, আমি বুঝি না আঙ্কেল আন্টি তোর জীবনটাকে এইভাবে নষ্ট করে দিল। মানে কোথায় নষ্ট করলো? না, এই যে কালো একটা মেয়েকে তোর কপালে ঝুলাইয়া দিয়েছে, তোর সাথে কি এই মেয়েকে মানায় নাকি? কিভাবে যে সারা জীবন এই মেয়েকে নিয়ে থাকবি? তোর লাইফটাই শেষ রে মামা। মিমের দিকে খেয়াল করে দেখলাম ও মাথা নিচু করে আছে। দেখছো মিম, আমার বন্ধু আমাকে নিয়ে কতটা ভাবে। আল্লাহ, এরকম ফ্রেন্ড যেন খুবই কমই আছে। থ্যাঙ্কস মামা। আচ্ছা মামা, তোর বউয়ের খবর জানি কি? কি সুন্দরী না ছিল তোর বউটা, এখন কই আছে রে? পাশে মিম আছে। এখন এসব কথা তুলিস না। আমার কানে কানে বলল কথাগুলো নিহাল। সত্যিই মামা, ভুলে গেছি রে, তোর সে সুন্দরী বউটা এখন কই? লাবিবের সাথেই তো আছে, তুই তো সবই জানিস। না রে, ভুলে গেছি। আচ্ছা, বউ তোর কিন্তু লাবিবের সাথে কি করে? মাথা নিচু করে সে বলল, তুই জানিস না, আমাদের তো ডিভোর্স হয়েছে। সরি দোস্ত, আসলে আমি সবই জানি, কিন্তু তারপরও বলছি, কারণ সুন্দরী একটা মেয়েকে না হয় বিয়ে করলাম, কিন্তু সারা জীবনের জন্য যদি সুখী না হতে পারি, তাহলে কিসের জন্য এত কিছু? সারা জীবন সুখী হওয়ার জন্য ভালো চেয়ার আনা, ভালো মন খোঁজার চেষ্টা কর। আর আমি আমার এই কালো বউটাকে নিয়েই ভালো আছি। বাই বলেই চলে আসলাম। সারাটা পথ মিম কোনো কথা বলল না। বুঝতে পারলাম ওর মন খারাপ হয়ে আছে। বাসায় গিয়ে মন ভালো করতে হবে, কিন্তু বাসায় গিয়ে মাথা নষ্ট হয়ে গেল। পাশের বাসার এক আন্টি এসেছে মিমকে দেখতে, কিন্তু সমস্যা হলো তাকে আন্টি ভুল বললে ভুল হবে, তাকে ঘষেটি খালা বললে ভালো হতো। আজ মনু তুমি কোনো খোঁচা মেরে কথা বললে খবরও আছে, মাথা এমনিতেও গরম আছে। কই বাবা, এসেছো? কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোমাদের জন্য। পাশের বাসার সেই কাকিমা বলল। হ্যাঁ, আপনি অপেক্ষা করছেন? জানলে আর একটু লেট করে আসতাম। কিছু বললে বাবা? কই না তো। আচ্ছা বাবা, এই মেয়েকে নিয়ে তুমি সুখী তো? জীবনে আমার আপন বলতে দুজনই মনে হয়, আমার বেস্ট ফ্রেন্ড নিহাল আর আপনি। আপনার মতো আমাকে নিয়ে এত কেউ ভাবেই না আন্টি। বাবা, কেন যে তোর বাবা মা এরকম একটা মেয়ে তোর গলায় ঝুলিয়ে দিয়েছে। আন্টি, আন্টি যে কত ভাবেন আমাকে নিয়ে। আচ্ছা আন্টি, এখনও কি আপনার ছেলের বউয়ের সাথে কোনো মিল হয়নি? আচ্ছা আন্টি, আপনি কি একটা দিনও কি ছেলের বউয়ের হাতে রান্না খেতে পেরেছেন? দেখলাম কাকিমা চুপ করে রয়েছে।
এবার বোঝো ঠেলা। একটা কথা বলি, আর কত অন্যের ভুল খুঁজে বেড়াবেন? নেক্সট টাইম যেন আপনার মুখে আমাদের ফ্যামিলির কোনো বিষয়ে কোনো বাজে কথা না শুনি। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তিনি আমাদের থেকে বড়, তার সাথে এরকমভাবে কথা বলছো কেন? আন্টি, আপনি কিছু মনে করবেন না। ধ্যাত, তোমাকে এত পিরিত দেখাতে হবে না বলেই মিমকে নিয়ে রুমে চলে আসলাম। এসব কি ইমন, তুমি এরকম ব্যবহার করছো কেন? ঘষেটির সাথে এর থেকে ভালো ব্যবহার করতে পারি না আমি। সে তো একটা কথাও মিথ্যে বলেনি। আমি দেখতে কালো, এতে এরকম ব্যবহারের কি প্রয়োজন ছিল? আচ্ছা, বুঝলাম তুমি কালো, কিন্তু আমি তোমাকে নিয়ে সারা জীবন একসাথে থাকতে পারবো কি না এসব নিয়ে তাকে কে ভাবতে বলেছে? আর আমি এরকম না বললে সে আরও অনেক কথা বলতো, আর আমার সামনে আমার বউকে হাসির পাত্র করবে, আর সেটা দেখে মজা নেবার মতো পুরুষ আমি না। তাকে পুরুষ বলে না, যার সামনে নিজের বউকে হাসির পাত্র হতে হয়। বুঝেছি, কিন্তু আমি তো কালো, তাই সব ঝামেলা হচ্ছে। আসলে ভুলগুলো আমারই, তোমার পাশে আমাকে কখনোই মানায় না। আমরা একসাথে থাকলে এরকম আরও অনেক ঝামেলা হবে। ঝামেলা হবে হোক, আর তুমি সারা জীবন আমার সাথে থাকছো। সো আমি যদি সব কিছু মানিয়ে নিতে পারি, তাহলে অন্য কারো কথায় কিছু আসে যায় না। তারপরেও আমার মনে হয় আমাদের বিচ্ছেদ হওয়াটাই বেটার। আমি মিমকে একটা চর মারলাম। ছি, ছেড়ে দেওয়ার কথা ভাবতে তোমার একবারও কি মুখে বাজলো না? বিচ্ছেদের কথা বলছো? ওকে, তোমার যখন ইচ্ছে চলে যেতে পারো, আমি বাধা দেব না। আর যদি থেকেও যাও এখানে, তাহলে আজ থেকে আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। যে মেয়ে এত সহজে ছেড়ে দেওয়ার কথা বলতে পারে, সে মেয়ের পক্ষে বিচ্ছেদ করার কোনো ব্যাপার না। কি বলো এসব? আমি তো জাস্ট ঝামেলা হয় বলে তাই বিচ্ছেদের কথা বললাম, আর তাতেই তুমি এসব কেন বলছো? আমিও তোমার কথা অনুসরণ করে বললাম যে তুমি যা চাচ্ছিলে সেটাই হবে। আরে পাগল, সরি। কিসের সরি? কোনো সরি আসবে না, তোমার মনের ইচ্ছেটাই পূরণ হচ্ছে। সরি বলছি তো। ক্লান্ত এখন, আমাকে ডিস্টার্ব করলে ভালো হবে না। আর এখন ঘুমাবো, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? কিছু খেয়ে তো নাও। আমার খাবার নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। এই যে ওঠো, ডিস্টার্ব করতে বারণ করেছি কিন্তু। খাবার নিয়ে সবাই ওয়েট করছে, চলো খেয়ে তারপর ঘুমাবে। তোকে ডিস্টার্ব করতে বারণ করেছি না? তুমি আমাকে তুই করে বলছো কেন? শুনতে পেলি না? তুমি যে সম্পর্ক সেটা নষ্ট হয়ে গেছে। সো এখন আমার যা ইচ্ছা বলবো, ইচ্ছে হলে থাকিস, নয়তো যা ইচ্ছা করিস। মানে কি? আমার একটা সামান্য কথার জন্য তুমি এরকম কেন করছো? ভালো করে বলছে ডিস্টার্ব করিস না, না হলে কিন্তু পরিণাম ভালো হবে না। পরিণাম যা হবেও হবে। এখন ওঠো, খাবার নিয়ে আসছি, একটু খেয়ে নাও প্লিজ। প্লিজ, আর রাগ করে থেকো না। আমি তখনও চুপ। আর কোনোদিনও ওরকম কথা মুখে তুলবা না। প্লিজ খেয়ে নাও, আর রাগ করে থেকো না প্লিজ। আর একটা কথা, আমাদের সামনে নিজের বউকে নিয়ে কোনো মজা বা ফাজলামো করবেন না। বিয়ের পর থেকে তুমি আমার সাথে এরকম করছো। সব ধরনের অবহেলা একটা মেয়ে সহ্য করতে পারে, কিন্তু তার স্বামীর কাছ থেকে পাওয়া অবহেলাগুলো সহ্য করতে পারে না। আমি কি কাউকে ইচ্ছে করে অবহেলা করি নাকি? কেউ যদি নিজের ইচ্ছাতে অবহেলাগুলো ডেকে আনে, তাহলে তো আমার আর কিছু করার নেই। বিচ্ছেদের কথা কি আমি তুলেছি নাকি? আরে ওটা তো ভুল করে তুলেছি আমি। কিছু কথা আছে যেগুলো ভুল করে তুললেও কষ্টের কমতি থাকে না। সরি, আসলে আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিইনি। এখন খেয়ে নাও। ঠিক আছে, খাইয়ে দাও। খাইয়ে দেব? কেন, শুনতে পেলে না? এটা ওই যে কষ্ট দিয়েছো তার শাস্তি। তারপর মিম নিজের হাতে আমাকে খাইয়ে দিতে লাগলো। এ কি, বালিশ নিয়ে কই যাচ্ছ? তুমি কোথায় শুবে? কি হলো, বালিশটা ওখানে রেখে আসলে কেন? একটা বালিশের দুজন কি করে শুবে? আমার বালিশ লাগবে না, তুমি শুয়ে পড়ো। তুমি? আমি একটু ফ্রেশ হয়ে আসছি। তারপর শুয়ে শুয়ে গেমস খেলছিলাম। হঠাৎই মিমের আগমন।
এসেই আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। বুঝেছি, এটাই তাহলে বালিশ সরিয়ে ফেলার কারণ। কেন? কালো বউ বুকে মাথা রেখে ঘুমালে কি অসুবিধা? শালা সারাদিন শুধু কালো কালো করো, এরপর আমি একটু রাগ করলে তো দোষ। আমি কি একবারও বলেছি যে তুমি বুকে মাথা রেখে ঘুমালে আমার অসুবিধা? আরে পাগল, ওটা তো আমি এমনি বলছি। ওভাবে কি দেখছো? তোমাকে, তোমার চোখের নজরটা কেমন জানি লাগছে। এই নির্জন রাতে পাশে বউ থাকলে তো চোখের নজর এরকম হবেই। মানে আমাদের বাসর রাত ট্রান্সফার হয়ে আজকে রাতটাকে বাসর রাত করা হয়েছে। মানে তুমি মেয়ে হয়ে এত মানে খোঁজো কেন? মতলব কি? এটাই মতলব। কি হলো, এখনো ফ্রেশ হও নাই? যাও এখনই ফ্রেশ হয়ে আসো। এই তো, একটু এদিকে আসো তো, দেখো তো চোখে কি পড়লো। কোথায় দেখি তো? কোথাও তো কিছু দেখছি না। আরে আছে, দেখো। আরে বাবা, দেখছি না। এই বলেই মিমকে এক টানে বুকে নিয়ে নিলাম। আবার কি হলো? আবার একটা কিছু চাই এখন আবার? ওই মোড়ের পাশে একটা বাসায় একটা মেয়ে আছে, কি সুন্দর করে যে আদর করতে পারে। তুমি জানলে কিভাবে? না, আন্দাজ করলাম আর কি। ঠিক করছি, একদিন যামু ওই মেয়ের কাছে। আদরের ঘাটতি পড়েছে ইদানিং। মিম ফুলতেছে লুচির মতো। শালা লুচ্ছা, ঘরের লুচ্ছা বউ বাসায় রেখা যাবি অন্য মেয়ের কাছে? আজ দেখা মতো কত আদর নিতে পারিস, আর সারাদিন দেখবো কত আদর হলে তোর মন ভরবে। এইভাবে দুষ্টু মিষ্টি ভালোবাসার মধ্যেই কেটে গেল 2 বছর। খুব ভালোই যাচ্ছিল দিনগুলো, কিন্তু কথাই আছে না, সুখ কখনো চিরস্থায়ী নয়। একদিন অফিস থেকে বাসায় ফিরছিলাম, হঠাৎ চোখ পড়ল রাস্তার পাশে পার্কের ওপর। যা দেখলাম বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম মিম অন্য কারো হাতে হাত রেখে কথা বলছে। পিছন থেকে বন্ধু আল আমিনের স্পর্শে ঘোর কাটল। বন্ধু? ওটা মিম না? সত্যিই সব মেয়েরাই কি এরকম? আরে মামা, হতে পারে না, ওটা কোনো ফ্রেন্ড। আচ্ছা, ফ্রেন্ডের সাথে বুঝি পার্কে বসে হাতে হাত রেখে কথা বলতে হয়? মাথা গরম করিস না, তোর তো আবার অল্প কিছুতেই মাথা গরম হয়ে যায়। বিষয়টা আগে ভালো করে জান। আসি রে, তোর সাথে পরে কথা হবে। আরে শোন, দাঁড়া, বললাম তো পরে কথা হবে। বাসায় একটু দেরি করেই ফিরলাম আজ। নাও, পানিটা খেয়ে নাও। পানি চেয়েছি কি আমি? বিকেলে 5টার সময় তুমি কোথায় ছিলে? হঠাৎ এ প্রশ্ন করছো যে? যেটা বলছি তার উত্তর দাও। মার্কেটে গেছিলাম। মার্কেটে নাকি পার্কে অন্য ছেলের হাত ধরে নষ্টামি করছিলে? কি বলছো কি তুমি এসব? যা বলছি ঠিকই বলছি। এসব নষ্টামি কতদিন থেকে চলছে? আমি পার্কে গেছিলাম, কাজ ছিল, কিন্তু নষ্টামি কথাটার মানে কি? মানে কি সেটা তুমি বুঝতে পারছো না? আচ্ছা, তোমার গর্বের সন্তানটাও কি আমার নাকি অন্য কারো? ছি, কি বলছো এসব? এসব কথা বলতে কি তোমার মুখে বাঁধে না? তোর মতো নষ্টা মেয়েদের সম্পর্কে আর কি বলবো? বিশ্বাস করো, তুমি যা ভাবছো তা ভুল। কোনটা ভুল আর কোনটা সঠিক তা এতদিন বুঝতাম না, কিন্তু এখন বুঝি। বিশ্বাস করো আমাকে। ডিভোর্স পেপার টেবিলের উপর রাখা আছে। তুমি কি বলছো এসব? পাগল হয়ে গেছো নাকি? প্লিজ একবার আমার কথাগুলো শোনো, বোঝার চেষ্টা করো। শুনতে পেলি না? ডিভোর্স পেপার টেবিলের ওপর রাখা আছে, আর কোনো কথা শুনতে চায় না। তুমি সব কিছু ভেবে বলছো তো? ভেবেই বলছি সব কিছু। ভাই ইমন, সেদিন আমি একটু ডিভোর্সের কথা তুলেছিলাম বলে তুমি যে কী রাগ দেখিয়েছিলে, আর আজ নিজেই। আর তোর নষ্টামির মুখটা আর এক মুহূর্ত দেখতে ইচ্ছে করছে না। আজ রাতটা একটু কষ্ট করে থেকো, তারপর আর দেখতে হবে না। ঘুম থেকে উঠে চোখ পড়ল ঘড়ির ওপর। সময় দেখে তো আমি পুরোই অবাক হয়ে গেলাম। 11টা বেজে 30 মিনিট। মিম আমাকে এখনও ডেকে তুললো না। ও, আমি তো ভুলেই গেছি, মিমের সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে। ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসলাম।
বাবা মা কাউকে দেখলাম না খাবার টেবিলে, কিন্তু মিমকে দেখতে পেলাম না। তাহলে কি মিম চলে গেছে? আচ্ছা, তোদের মধ্যে কি হয়েছে যার জন্য তুই ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিলি? বাবা হঠাৎ কথাটা বলল। আমি এসব নিয়ে কিছু বলতে চাই না। বলতে চাও না মানে? কিন্তু তুই যাই করিস না কেন, আমি শুধু একটাই কথা বলবো যে মিমকে ভুল বুঝলে তুই সব থেকে বড় ভুলটাই করবি। যা ওকে ফিরিয়ে নিয়ে আয়। সম্ভব না বলে খাবার টেবিল থেকে চলে আসলাম। কাজটা কি ঠিক করছি আমি? বারবার ওর কান্না জড়ানো মুখটা চোখের সামনে ভেসে আসছে। এমনও তো হতে পারে আমি যা ভাবছি তা ভুল। সেটাও বা কী করে হয়? নিজের চোখে যা দেখেছি তা কী করে ভুল হয়? আগামীকালই মিমকে ফিরিয়ে নিয়ে এসে ব্যাপারটা একবার দুজনের মধ্যে শুনে নেব। রুমে বসে এসব ভাবছি, ঠিক তখনই আননোন নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে? উপাস থেকে উত্তর এলো, রাকিব। রাকিব কে? মিমের সাথে যাকে দেখেছেন আপনি গতকাল পার্কে। কেন কল করেছেন? না, আসলে মিম বলছিল যে আজকে বিকালে দেখা করার কথা, কিন্তু ওর নাম্বার বন্ধ পাচ্ছি। মিমের সাথে আপনার কিসের সম্পর্ক? এখনও বুঝতে না পারলে আমার কিছুই করার নেই। ফোনটা কেটে গেল। হ্যালো হ্যালো মিম এরকম একটা জঘন্য কাজ আমার সাথে করতে পারলো? হচ্ছে ভাবতেই খারাপ লাগছে। ওই এমনটা কেন করলো এসব ভাবছি, ঠিক তখনই মিমের কল আসলো। রিসিভ করবো নাকি ভাবতে ভাবতেই কেটে গেল। আবার কল আসলো। এবার কিছু না ভেবেই রিসিভ করলাম। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না, তুমি যা ভাবছো তা সব ভুল। মিম কাঁদতে কাঁদতেই কথাগুলো বলল। রাকিবকে? মানে? রাকিব কল করেছিল, তোদের সম্পর্কের সব কিছু বলেছে। আর কোনো নাটক বাকি আছে কি? কি বলছো তুমি এসব? আর ও যা বলেছে সব মিথ্যে বলছে, আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য বলছে। তুমি একবার আমাকে বোঝার চেষ্টা করো প্লিজ। আর কোনোদিন যদি আমাকে কল করিস তাহলে বুঝবো তুই আমার মৃত্যু কামনা করছিস। এসব কি বলছো? পাগল হয়ে আর কিছু বলতে পারলাম না। ফোনটা কেটে গেল। এইভাবে কেটে গেল আরও কিছুদিন। এর মাঝে ডিসিশন নিলাম যে দেশের বাইরে চলে যাব। সো যেই রকম ভাবা সেই রকমই কাজ। চলে আসলাম আপনাকে রেখে। এইভাবে আরও 2 বছর কেটে গেল। এই 2 বছরে বাবা মার সাথে মাঝে মধ্যেই কথা হতো। মিমের কোনো খোঁজ জানা নেই, তবে বন্ধু আলামিন মাঝে মধ্যেই কল করে বিভিন্ন কিছুর খোঁজ দিত আমাকে। শুনলাম মিমের একটা সুন্দর মেয়ে হয়েছে, তাও আবার নাকি আমার মতো। বাবা মার সাথে নাকি খুব ভালোই সম্পর্ক আছে মিমের। এইভাবেই কাটছিল দিনগুলো। আজ বাবা মাকে খুব মিস করছি। একটা কল করে দেখি। হ্যালো বাবা। কেমন আছিস বাবা? এই তো তোমাদের ছেড়ে যেভাবে থাকার কথা। তোমরা সবাই কেমন আছো? সন্তানকে ছেড়ে বাবা মা যেরকম থাকে। বাবা কতদিন দেখি না তোকে, এবার তো অনেক হলো, এখন তো ফিরে আয়। আর আমাদেরকেও একটি বার দেখতে ইচ্ছে হয় না তোর? ইচ্ছে হয় বলে তো সামনের মাসে দেশে ফিরছি। সত্যি বলছিস বাবা? সত্যি। এভাবেই দেখতে দেখতে কেটে গেল বাকি দিনগুলো। অনেক দিনের পর চিরচেনা সে নিজস্ব দেশে পা রাখলাম। সব কিছুই কেমন যেন আপন আপন লাগে। ওই তো বাবা মা। কাছে যাওয়ার সাথে সাথেই বাবা মা আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। কেমন আছিস বাবা? আম্মু কান্না জড়ানো গলায় আমাকে বলল। ভালো, তোমরা কেমন আছো? তোকে পেয়ে ভালো আছি। একটু দূরে দেখতে পেলাম বন্ধু আলামিন আর নাসিমকে। দৌড়ে এসে ওরা দুজন জড়িয়ে ধরলো। অনেকদিন পর দেখা, তাই কেউ চোখের জল আটকে রাখতে পারলাম না। কিভাবে ভুলে থাকলি আমাদের ছেড়ে এতদিন? ভুললাম কই, মনে রাখি বলেই তো চলে আসলাম। এবার কিন্তু আর যেতে দিচ্ছি না তোকে। দরকার হয় বেঁধে রাখবো। আমিও যাচ্ছি না তোদের ফেলে। আচ্ছা চল, বাড়ি চল। বাসায় এসে রুমে ঢুকে কিছুটা অবাক হলাম। পুরো রুমটা এরকম সুন্দর করে সাজানো, ঠিক মিম যেভাবে ঘর সাজিয়ে রাখতো। আচ্ছা আলামিন আমার রুমটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে রে? আন্টি হবে হয়তো। আচ্ছা মিম কি বাসায় এসেছিল কখনো? না, সেদিনের পর মিম আর আসেনি। জানিস তো মেয়েটা নাকি কিউট হয়েছে রে। কিউটের ডিব্বা একটা, যে কেউ দেখলে বলবে তোর মেয়ে। আর মেয়ে এখনো মুখটাই দেখতে পেলাম না, আবার মেয়ের বাবা। চল যাবি? কোথায়? তোর মেয়েকে দেখতে।
তা হয় নাকি? কিভাবে? যদি মিম দেখে ফেলে? দেখবে না, আর মিম তোকে দেখলেও অত সহজে চিনতে পারবে না, কারণ দাড়ি গোপে তোর চেহারা একদম পরিবর্তন করে ফেলেছিস মামা। না, তারপরও কাছে মানুষগুলোকে চিনতে কখনো কষ্ট হয় না রে। আচ্ছা, তুই কি মিমকে ফিরিয়ে আনতে পারিস না? কেন, রাকিবের সাথে কি বিয়ে হয়নি ওর? আরে কিসের রাকিব? মিম তো আর কাউকে ভাবতেই পারি না তোকে ছাড়া, বিয়ে তো দূরেই থাক। তারপর সম্ভব না রে, ওর সামনে আমি যেতে পারবো না। কিন্তু মেয়েটার কথা একবার তো ভাববি। ওর কথা না হয় দূর থেকেই ভেবে যাব। আর শোন, কালকে বিকালে রেডি থাকবি। মিম তোর মেয়েকে নিয়ে রোজ একটা পার্কে ফুচকা খেতে যায়, ওইটাই একমাত্র সুযোগ তোর মেয়েকে আড়াল থেকে দেখার। ঠিক আছে। পরের দিন বিকেলে আলামিন আর আমি পার্কে গেলাম। আমি মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, যে কিনা নিজের সন্তানকে দেখছি সন্তান জন্মের 2 বছর পর। মামা, ওই যে মিমের সাথে যে ছোট্ট মেয়েটা, ওটাই তোর মেয়ে। সত্যি বলতে আলামিনের মুখে যেরকম শুনেছিলাম তার থেকেও বেশি সুন্দর। চল, মিমকে বেঞ্চিটাই বসে, আমরা ঠিক উল্টো দিকের বেঞ্চিটাই বসি। চল। সত্যি অনুভূতিটাই যে কেমন, পাশাপাশি থেকেও কতটা দূরত্ব আমাদের মাঝে। কিছুক্ষণ পরই দেখলাম রাকিবকে মিমের পাশে এসে বসতে। রাকিবকে মিমের পাশে বসতে দেখে আমি উঠে যেতে চাইলাম। কোথায় যাচ্ছিস? আজকে শুনি ওদের মাঝে কি কথা হয়। কি মিম, কেমন আছো? ভালো। হ্যাঁ মিম একটু রাগীশ্বরে কথাটা বলল। তা মেয়ের বাবা কই আছে? জানি না। এখন তো আর ইমন তোমাকে ভালোবাসে না। এই 2 বছরে কোনো খোঁজ নিয়েছে তোমার? আমি বলি কি, চলো আমরা বিয়েটা করে ফেলি, আর তোমার মেয়েকে না হয় কোনো এতিমখানায় রেখে আসবো। বৃত্তি পরিচয়হীনভাবে ওখানেই না হয় থাকবে। কুত্তার বাচ্চা, তুই এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বলছি, তা না হলে এখানেই তোকে সবার সামনে জুতো খুলে মারবো। কে বলেছে আমার মেয়ের বাবা নেই? ওর বাবা আছে, আর সময় হলে ওর বাবা ঠিকই ওকে বুকে টেনে নেবে। আর শুধু শুধু এসব মিথ্যে আশ্বাস কেন দিচ্ছ নিজেকে? ইমান কোনোদিন তোমার মেয়েকে বুকে টেনে নেবে না, কারণ বুকে টেনে যাতে না নেয় সেই ব্যবস্থা তো আমিই করেছি। তুমি আর কোনোদিন ওর ভুল ভাঙাতে পারবে না। আর তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হও, তাহলে কোনোদিন দেখবে তোমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়ের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করিস না, তাহলে তোর খবর আছে বলে দিলাম। বলেই মিম চলে গেল। মিম চলে যাবার পর আর কিছু না ভেবেই রাকিবকে ইচ্ছে মতো মারতে লাগলাম। শয়তানের বাচ্চা, আজ তোকে মেরেই ফেলবো। আরে থাম মামা, আর মারিস না, আর মারলে তো মরেই যাবে। ও রাজ আর রক্ষে নেই রে। ভাই মাফ করে দেন ভাই, ছাড়, আর মারিস না। বলেই আলামিন আমাকে ছাড়িয়ে নিল। ছাড় বলছি বন্ধু, মাথা গরম করিস না। ভাই মাফ করে দেন। যা কুত্তার বাচ্চা, ভাগ এখান থেকে। মামা এখন কি করব তুই বল। আপাতত কিছু করতে হবে না, কিছুদিন অপেক্ষা কর, তারপর দেখা যাবে যে কি করা যায়। সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসলো। কিছু না ভেবে কলটা রিসিভ করলাম। হ্যালো, কে? সামিয়া। সামিয়া কে? মিমের মামাতো বোন। ও আচ্ছা, কেমন আছো? ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো। আচ্ছা, তোমার কাছ থেকে কিছু খোঁজ নিতে চাই, তুমি আবার কাউকে বলো না যেন। আচ্ছা, মিম আর আমার মেয়ে কেমন আছে? তেমন একটা ভালো নেই, বোঝেন না, সন্তান পাচ্ছে না তার বাবাকে, আর মিম পাচ্ছে না আপনাকে। এরকম একটা পরিস্থিতিতে কি কেউ ভালো থাকে? আর যে জন্য কল করলাম, আগামী 25 তারিখ আমার বিয়ে, তাই আপনাকে দাওয়াত করলাম। আপনি কিন্তু অবশ্যই আসবেন। আসলে কিন্তু নিজের মেয়েকে খুব কাছ থেকে দেখতে পাবেন। আচ্ছা, কোন হিসেবে যাব? মিমের সাথেই তো সম্পর্ক নেই, ফ্রেন্ডের সম্পর্কে। আপনি আমার বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, আসবেন কিন্তু। আর আজকে বিকেলে? আজকে বিকেলে? চেষ্টা করব, দেখি না, কথা দিন যে আসবেন। ঠিক আছে, আসবো। তারপর বিকেলে রওনা হলাম। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। এর মধ্যে কম করে হলেও স্থানীয় 20 বার কল করেছি। কোথায় যাচ্ছি এখনও ততক্ষণ লাগবে। অতঃপর পৌঁছলাম সামিয়াদের বাসায়।
এত লেট কেন করলেন ভাইয়া? এই তো রাস্তায় খুব জ্যাম ছিল। 1 মিনিট এখানে বসুন, আমি আপনার মেয়েকে নিয়ে আসি। ঠিক আছে। কিছুক্ষণ পর সামিয়া আমার মেয়েকে নিয়ে হাজির হলো। এই যে নিন আপনার মেয়ে, বলেই কোলে তুলে নিলাম আমি। তোমার নাম কি? ইরামণি। তাই বলেই অনেকগুলো চুমু খেলাম ইরার কপালে। তুমি আমার কি হও? ইরা ছোট্ট করে একটা প্রশ্ন করলো আমাকে। আমি তোমার বাবা হই। কিন্তু মা তো বলেছে আমার নাকি বাবা নেই। তোমার মা ভুল বলেছে। হঠাৎ করে কোথা থেকে যেন মিম এসে হাজির হলো। ইরা, তুমি অপরিচিত মানুষদের কোলে কেন উঠেছ? রাগী গলায় মিম বলল কথাগুলো ইরাকে। অপরিচিত না তোমার, এটা তো বাবা। তুমি আমাকে মিথ্যা বলেছ কেন? তুমি না বললো মিথ্যে বললে পাপ হয়, আর পাপ হলে ঠাকুর রাগ করেন। চুপ, একদম চুপ। একদম বলছি না তোমার কোনো বাবা নেই। যাও ভিতরে যাও। সামিয়া, তুই ওকে এখানে কেন নিয়ে এসেছিস? বাসার ভিতরে নিয়ে যা। বলে সামিয়া ইরাকে নিয়ে চলে গেল। অতটুকু ছোট্ট একটা অবুঝ বাচ্চাকে এভাবে বকা না দিলেও পারতে। আমার বাচ্চা, আমার যা ইচ্ছা করব। আমি আদর করব, আবার আমার ইচ্ছা হলে বকা দেব। আর আপনি কোন অধিকারে কোলে নিয়েছেন ওকে? বাবার অধিকারে। বাবা? ওর তো বাবা আপনি না? সেদিনই তো বলে দিয়েছেন আমার গর্ভের বাচ্চা অন্য কারো। তাহলে আজ কি করে ওর বাবা হবেন? সরি, আমাদের মধ্যে ভুল বোঝানোর জন্য প্ল্যান ছিল রাকিবেরও, আর তার জন্য রাকিবকে যে শাস্তি দেওয়ার তা দিয়েছি। এবার তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। এতদিন যখন আপনার কাছে কাটাতে পেরেছি, তাহলে বাকি জীবনটাও আপনাকে প্রয়োজন হবে না আমার। প্লিজ প্লিজ। সরি, এসব তো আমিও সেদিন বলেছিলাম। কই সেদিন তো আপনি আমার কোনো কথাই শোনেননি। তাহলে আজ আমি কেন শুনবো? সরি বলছি তো। একটা সরি বললে কি আপনি একজন নারী আর তার সন্তান জন্মদানের সময় এক নজর তার স্বামীকে দেখার জন্য যে হাহাকার করছিল, সে হাহাকার শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে? একবার সরি বললে কি প্রতিদিন একটা অবুঝ মেয়ে তার মাকে প্রশ্ন করতো যে সবারই তো বাবা আছে, আমার বাবা নেই কেন? আমার বাবা কোথায়? এসব প্রশ্নের মিথ্যে জবাব কি আপনার ওই সরি বলে শেষ হয়ে যাবে? তোমার এসব প্রশ্নের কোনো উত্তরই আমার কাছে নেই, কিন্তু আমি তোমাকে বাকি জীবনটা খুশি করতে পারবো। আমার আর সুখের প্রয়োজন নেই। তোমার না প্রয়োজন থাকুক, ইরা আমাদের মেয়ের তো প্রয়োজন আছে। ওর সুখী থাকা নিয়ে আপনাকে ভাবতে হবে না, বলেই চলে গেল মিম। ওদিকে ইরা বাবা বাবা বলে চেঁচাচ্ছে। আমি তো তোমার বাবা না, তোমার মা বললো না? আমি জানি তুমি আমার বাবা। কিভাবে? মায়ের ফোনে তোমার ছবি দেখেছি, আর মা বলতো এটাই তোমার বাবা। কিন্তু মা বলতো তুমি নাকি নেই, অনেক দূরে চলে গেছো। ও আচ্ছা তাই। আমাকে কোলে নাও না বাবা। সবাইকে দেখি বাবার কোলে চড়তে, শুধু আমিই চড়তে পারতাম না। নাও না। কি বলবো ভেবেই পাচ্ছিলাম না, তবে অনুভব করলাম আমার চোখ থেকে জল পড়ছে। কোলে নাও না বাবা। নেব মা, বলেই কোলে তুলে নিলাম মীরাকে। কাঁদছো কেন বাবা? ওই যে তোমার মা আসতেছে, এবার নামো, আবার দেখলে বকা দেবে। বলেই ইরা দৌড়ে পালালো। রাতে খাওয়া দাওয়ার পর্ব শেষে ঘুমানোর জন্য আমাকে দেওয়া হলো মিমের পাশের রুমে। যাক ভালোই হলো, পাশাপাশি তো আছি, রাতে শুয়ে আছি। হঠাৎ মনে হলো চুপি চুপি ইরাকে একবার দেখে আসলে খারাপ হয় না, তাই চুপি চুপি চলে গেলাম মিমের রুমে। ঠিক সময়ে এসেছি মনে হয়, মিম বাথরুমে ফ্রেশ হতে গেছে মনে হয়। চুপি চুপি ইরার ঘুম ভাঙালাম। বাবা তুমি? আমি। মা দেখে ফেলবে তোমায়, বকবে তো। বকুক। ঠিক তখনই মিম বাথরুম থেকে বের হলো। রুমের ডিম লাইট জ্বলার কারণে মিম সঠিক আমাকে চিনতে পারেনি, আর এত রাতে রুমে অন্য কাউকে ভেবে চিৎকার শুরু করলো। এক দৌড়ে গিয়ে মিমের মুখ চেপে ধরলাম, আর দৌড়ে যাওয়ার কারণে নিজেকে সামলাতে না পেরে মিমের সাথে ধাক্কা লাগলো, আর মিমের শরীর ঠেকলো গিয়ে দেওয়ালের সাথে। চুপ, একদম চুপ। আমি? আপনি? বলেই মিম কিছুক্ষণ চোখের দিকে তাকিয়ে থাকলো। আমি। এত রাতে আমার রুমে কী করছেন? আমার মেয়ের কাছে এসেছি।
এখনই রুম থেকে বের হন বলছি। সময় হলে ঠিক যাব। আর আমাকে ছাড়ুন। কেন এত তাড়া কিসের? অনেক ঝাল দেখিয়েছ। কিছু বলিনি, এবার দেখো আমি কি করি। বলেই মিমের ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছি। ছাড়ুন, কি করছেন? ছাড়ুন। তোমার মনের বিরুদ্ধে কিছুই করব না। কোনো মেয়ের অমতে ইমান কখনো কিছু করেনি, আর আজও করবে না। মিম কিছু না বলে মাথা নিচু করে রইল। আচ্ছা যাচ্ছি। আমাকে যখন তুমি এতটাই সহ্য করতে পারছো না, তাহলে ডিস্টার্ব করবো না আর। আসলে আসছিলাম ইরাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই বলেই মিমকে ছেড়ে দিলাম। খেয়াল করলাম মিমের চোখের কোণে জল জমে আছে। বাবা, কোথায় যাচ্ছ? তুমি ঘুমাও মামনি, আমিও যাব। ইরা কথাটা বলার সাথে সাথেই মিম ইরাকে এক চড় মারল। কোথায় যাবে তুমি? সে কি হন তোমার? মিম রেগে কথাগুলো বলল। এদিকে ইরাকে আমার সামনে মারতে দেখে আমিও রাগের মাথায় মিমের গালে একটা চড় মারলাম। অনেক হয়েছে, আর না। একটা অবশ শিশু না বুঝে একটা কথা বলেছে, তার জন্য তুমি ওকে মারতে পারো না। গালে হাত দিয়ে চুপ করে রইল মিম। আচ্ছা বাবা, তুমি তো এতদিন জানতে যে তোমার বাবা মারা গেছে, আজ থেকে আবার ভাববে যে তোমার বাবা সত্যিই মারা গেছে। কোথায়? এই তো তুমি বেঁচে আছো। না, তোমার কাছে যদি আমি বেঁচে থাকি তাহলে তোমাকে আরও অনেক মার খেতে হবে তোমার আম্মুর কাছে। আর তার থেকে ভালো তোমার কাছে আমি মৃত হয়ে থাকব। তোমার মাকে বলে দিও যে আজ থেকে শুধু ইরার কাছে না, মিমের কাছেও ইমান মৃত হয়ে থাকবে, কখনো ডিস্টার্ব করবে না। হাসি শোনা। বলেই একটা চুমু দিল ইরাকে আর বেরিয়ে গেল। বলেই অনেকগুলো চুমু দিয়ে চলে আসলাম। পরের দিন বিয়ের সব কার্যক্রম শেষ হলে চলে আসতে চেয়েছিলাম, কিন্তু আমাকে নাকি আবার তাদের সাথে সামিয়ার শ্বশুরবাড়ি যেতে হবে, তাই আসতে দিল না। পরের দিন নীল রঙের একটা পাঞ্জাবি পরে সবার সাথে রওনা দিলাম। কিছুক্ষণ পর দেখলাম মিমও নীল রঙের একটা শাড়ি পরেছে, আর সাথে ইরাকেও ম্যাচিং করে নীল রঙের ড্রেস। বুঝতে পারলাম অতিরিক্ত সময় থাকলে মিম ড্রেস চেঞ্জ করে ফেলত, কিন্তু কিছু করার নেই। আর এদিকে যে যার মতো গাড়িতে উঠতে পড়ল, আর আমার স্থান হলো মিমের গাড়িতে। গাড়িতে এখন আমি, মিম, ইরা আর ড্রাইভার ছাড়া অন্য কেউ নেই। ইরাকে দেখলাম কেমন জানি অশান্তভাবে। বুঝলাম ও আমার কোলে আসতে চাচ্ছে, কিন্তু কিছু করার নেই। কিছুক্ষণ পর ইরা কান্না শুরু করে দিল, আর এদিকে মিম তো হাজার চেষ্টা করেও কান্না থামাতে পারছে না। কিছুক্ষণ পর হার মেনে নিয়ে বলল, কেউ যদি চাই বাচ্চাকে কোলে নিতে তো নিতে পারে। চুপ করে রইলাম আমি, কিচ্ছু বললাম না। কেউ মনে হয় কথা শুনতে পায়নি, কেউ চাইলে বাচ্চা কোলে নিতে পারে। চুপ করে অন্যদিকে তাকিয়ে রইলাম আমি আবারও। বাচ্চাটা সেই কখন থেকে কাঁদছে, তাই কোলে নিতে বলছিলাম। এখন আর বাচ্চার জন্য কষ্ট হয় না, সবসময় তো খুব আলগা আদর দেখি। বলেই মিম ইরাকে আমার কোলে তুলে দিল। আর এদিকে ইরা তো আমার কোলে এসে একদম কান্না বন্ধ, উল্টে অনেক মজা করছে আমার সাথে সারাটা পথ। তারপর সানিয়া শ্বশুরবাড়ির বিকেলে সকল পর্ব সেরে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। ফেরার পথে মিম খুব ক্লান্ত থাকার কারণে আমার কাঁধের উপর ঘুমিয়ে পড়ল, আর এইদিকে ইরা আমার কোলে ঘুমিয়ে আছে। সব মিলে একটা সুখ অনুভূতি হলো আমার। কিছুক্ষণ পর মিম জেগে উঠে কিছুটা লজ্জা পেয়ে সরে বসলো। পরের দিন সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। তারপর আর মিমের সাথে কোনো দেখা হলো না। মাঝে মাঝে দূর থেকে আড়ালে ইরাকে দেখতাম। এর কিছুদিন পর হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে শুনলাম ইরা নাকি খুব অসুস্থ। শুনে আর এক সেকেন্ডে অপেক্ষা করলাম না, চলে গেলাম হসপিটালে। গিয়ে দেখলাম মিমকে এমার্জেন্সি রুমের সামনে কাঁদতে। মিম, কি হয়েছে ইরার? মিম শুধু কেঁদেই যাচ্ছে, কিছুই বলছে না। চুপ করে থাকবে না বলছি, কি হয়েছে আমার মেয়ের? সেদিন তুমি চলে আসার পর থেকে ইরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, ঘুমাতো না, সারাদিন শুধু বাবা বাবা করতো। তুমি এতটা নীচ হয়ে গেছো, এত ইগো তোমার যে আমাকে একটাবার জানাওনি। তোমার জন্য ইরার আজ এই অবস্থা। একজন মা হয়ে কীভাবে পারলে তুমি এটা? ইরার কিছু হলে আমি তোমাকে ছাড়বো না। সরি, আমাকে তুমি মাফ করে দাও, আমার জন্যই এত ঝামেলা। তোমাকে আর বকা দিয়ে কি করব, সব সমস্যাই হচ্ছে আমার জন্য। সেদিন তোমাকে ভুল না বুঝলে আজ আর এসব কিছুই হতো না।
আসলে এসব সরি আমাদের ততদিনই চলতে থাকবে যতদিন না আমাদের সংসারে বিশ্বাস শব্দটা থাকছে। আমাকে তুমি মাফ করে দাও, আমার জন্যই এত কষ্ট সমস্যা। বাকি জীবনটা সুখী করার জন্য একটা সুযোগ দাও, দেবে কি আমাকে? বলেই মিম আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমাদের বাচ্চার কিচ্ছু হবে না তো? ঠাকুরের আশীর্বাদে কোনো সমস্যা হবে না আমাদের ইরার। সেদিন সত্যিই অশেষ নিয়ামতে ইরা সুস্থ হয়ে ওঠে, আর আমাদের সেই ছোট্ট সংসারটা নিয়ে খুব সুখেই আছি। আর কখনো এরকম কালো বউটের চোখ থেকে পানি ঝরতে দেব না। তোমাকে একটা কথা বলার ছিল। বলো। আমি না কখনো এক মুহূর্তের জন্য তোমাকে ভুলতে পারিনি, কিন্তু আমি তো পেরেছি সব কিছু ভুলে তোমাদের ছেড়ে থাকতে। তা তো পারবাই। আসলে সেদিন সামিয়াকে আমি বলেছিলাম তোমাকে বিয়েতে দাওয়াত দিতে, আর যা কিছু হয়েছে সব আমার প্ল্যান অনুযায়ী। আর তোমার বন্ধু আলামিনকে আমি বলেছিলাম তোমাকে নিয়ে পার্কে যেতে, শুধু তোমার ভুল ভাঙানোর জন্য। আচ্ছা, এত কিছু তুমি কেন করলে? তোমার এই বাজে স্বামীটার জন্য? ভালোবাসি তাই। আর তুমি যদি বাজে হতে তাহলে এত কিছু কখনোই করতাম না। আমার স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ, তাই এসব করা, বুঝলে?